দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান। আমরা যুক্ত হব মোহাইমিনুলের সাথে। মোহাইমিন, আপনার কাছে কি তথ্য আছে? আর নেতা কর্মীরা কারা কারা আসছেন, কি বলছেন তারা? ফয়সাল, আমি দাঁড়িয়ে আছি এভারকেয়ারের ঠিক সামনে। এখানকার বাতাস কিন্তু অনেকটা ভারী হয়ে উঠছে। আপনি দেখবেন যে প্রচুর মানুষ কিন্তু এখন জড়ো হয়েছে এভারকেয়ারের সামনে, এবং তারা কিন্তু সবাই এসেছেন তাদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে। একই সাথে কিন্তু বিএনপির শরীর থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও আমরা দেখেছি এভারকেয়ারে আসতে, এমনকি কিছুক্ষণ আগে জোনায়েদ সাকিবকেও আমরা দেখেছি এখানে এসে উপস্থিত হতে। তারা সবাই কিন্তু আজকে শোকে শোকাতুর, এবং তারা সবাই কিন্তু আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে চলে গিয়েছেন তা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে রাজনীতির যে অপরিণীয় ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতি আসলে কখনোই পুষিয়ে ওঠা সম্ভব হবে না। কারণ গণতন্ত্রের যাকে বলা হয়, গণতন্ত্রের রক্ষার জন্য বারবার যুদ্ধ করেছেন, গণতন্ত্রের জন্য তিনি আপসহীন নেত্রী, সেই নেত্রী কিন্তু আজ আর আমাদের মাঝে নেই। আর ঠিক সেই কারণে কিন্তু গোটা দেশ আজকে শোকাহত। সেই সাথে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে আজকে দফায় দফায় ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছিলেন এই এভারকেয়ারের দিকে, এবং এখানে কিন্তু বাতাসে দেখবেন যে ভারী হয়ে উঠেছে স্বজন আর কর্মীদের কান্নায়। আজকে সকালবেলায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর চারপাশ থেকে মানুষ ছুটে এসেছে এখানে। হাসপাতালের সামনে যে দুপাশের রাস্তা রয়েছে তা কিন্তু এখন লোকে লোকারণ্য, অনেকটা বিস্তৃত হয়ে পড়েছে মানুষের এই ঢল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর দলীয় স্বেচ্ছাসেবকরা কিন্তু হিমশিম খাচ্ছেন এই জনস্রোত সামলাতে। নেতাকর্মীদের চোখে মুখে বিষণ্ণতা, অনেকে আবার কান্নায় ভেঙে পড়েছেন এভারকেয়ারের সামনে এসে। কেউ বা বিড়বিড় করে দোয়া পড়েছেন তার প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে। আর ঠিক সে সময় কিন্তু অনেকে বলছেন তারা হারিয়েছেন তাদের মাকে। যানবাহন থেকে শুরু করে মানুষের যে হৃদস্পন্দন তা কিন্তু অনেকটা থমকে গিয়েছে আজকের এই খবর শুনে। বসুন্ধরা আবাসিক এলাকার প্রতিটি গেট থেকে কিন্তু দলে দলে মানুষ আসছে এভারকেয়ারের সামনে। সবাই যেন বিশ্বাস করতে পারছে না যে আপসহীন নেত্রী তার কণ্ঠটি চিরতরে স্তব্ধ হয়ে গিয়েছেন। এবং খালেদা জিয়া, তার যে দীর্ঘ ইতিহাস রয়েছে, সেই ইতিহাসে কিন্তু 1982 সালের 3রা জানুয়ারি রাজনীতির পিচ্ছিল পথে তার পদযাত্রা শুরু হয়েছিল। আজ সেই পদযাত্রার পরিসমাপ্তি ঘটল। তার রাজনৈতিক জীবন যেন এক অবিরাম অগ্নি পরীক্ষার নাম। সেই পরীক্ষায় তিনি বারবার উত্তীর্ণ হয়েছেন। অবিরাম অগ্নিকাণ্ডের সেই মহাকাব্যে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর তার দলের হাল ধরেছিলেন এক অসীম সাহসিকতায়। ছিলেন গৃহবধূ, হয়ে গিয়েছিলেন গোটা দেশের নেত্রী। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ছিলেন রাজপথের নির্ভীক সিপাহসালার। 7 দলীয় জোট গঠন করে এরশাদ হটাও এক দফা দাবিতে তার আপসহীন অবস্থান আজও গণতন্ত্রকামী মানুষের মনে গেঁথে আছে। 1983, 84 আর 87 সালে বারবার গ্রেফতার হতে হয়েছে তাকে, কিন্তু দমানো যায়নি সেই লড়াই কুশলতাকে। প্রিয় দর্শক, 1991 সালের সেই ঐতিহাসিক সাধারণ নির্বাচন, প্রথমবারের মতো ক্ষমতায় এসে সংসদীয় গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটিয়েছিলেন তিনি। উন্নয়ন আর উৎপাদনের রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। শিক্ষা, নারী উন্নয়ন আর স্বনির্ভরতার যে বীজ তিনি বরণ করেছিলেন তা আজ মহির হয়ে পরিণত হয়েছে। আর তাই তো এই মহিরহ নারীকে দেখতে, শেষবারের মতো প্রিয় নেত্রীকে বিদায় জানাতে আজকে এভারকেয়ারের সামনে এত মানুষের ভিড়। আর সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছেন আমাদের আরেক সহকর্মী জোবায়ের সানি। সানি, আপনি কি দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? 1996, 2001 এবং 2008 তিনি কোনো নির্বাচনে হারেননি, কিন্তু অবশেষে 80 বছর বয়সে তিনি হার মানলেন জীবনের কাছে। এবং তার সেই মৃত্যুর খবর শোনার পরপরই নেতাকর্মীরা কিন্তু ভিড় করছেন এবারকার হাসপাতালে। দেখতে পাচ্ছেন কারো চোখে পানি, কারো চোখে পানি, কেউ দোয়া করছেন তার জন্য। এবং 80 বছর বয়সের প্রায় তিনি কাটিয়েছেন রাজনীতির মাঠে। 1946 সালে খালেদা জিয়ার জন্ম, এর পরবর্তীতে তিনি বিয়ে করেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানকে, এবং জিয়াউর রহমানকে বিয়ে করার
তার জীবন অতিবাহিত করছিলেন এবং 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে তিনি 1982 সালে বিএনপির সদস্য পদ নিয়ে তিনি বিএনপির হাল ধরেন। এরপরে সেই স্বৈরাচার পতনের আন্দোলনে তার আপসী নেতৃত্ব তাকে দেশের মানুষের অন্যতম ভরসার স্থলে বসায়। 1986 সালে যে পাতানো নির্বাচন, সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি, তখন তার আপোষহীনতার প্রমাণ পাওয়া যায়। এরপরে তিনি 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে তিনি ক্ষমতায় আসেন, যেটি মুসলিম বিশ্বে বেনজির ভুট্টোর পরে দ্বিতীয় নারী ছিলেন তিনি। এবং এরপরে ক্ষমতায় এসেই তার কয়েকটি বিষয় আসলে সবার নজর কাড়ে। এর মধ্যে অন্যতম ছিল নারী শিক্ষার প্রসার, শিক্ষার উন্নয়ন, উৎপাদন বাড়ানো, দেশের অর্থনীতিকে সুসংহত করা এবং একই সঙ্গে তার যে আপোষহীনতা সেটা আমরা দেখি যে সাম্রাজ্যবাদী যে শক্তিগুলো রয়েছে তার বিরুদ্ধে তার শক্ত অবস্থান, এবং সেই অবস্থানের কারণেই কিন্তু তাকে নিয়ে গেছে আপোষহীন নেতৃত্বে। এরপরে বেগম জিয়া 1991 থেকে 96 পর্যন্ত তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। এরপরে 96 সালে তিনি স্বল্প সময়ের জন্য আবারও ক্ষমতায় আসেন এবং 2001-এ প্রায় 200 আসনের বেশি আসনে জয়ী হয়ে তার দল চার দলীয় জোট আবারও ক্ষমতায় আসে। এবং বেগম জিয়ার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের কারণে কিন্তু তাকে যেটি আমরা দেখেছি যে তিনি এরপর আর কোনো দলের নেতা থাকেননি। আমরা দেখেছি তাকে দেশের মানুষ, দেশের অভিভাবকের আসনে বসিয়েছে এবং তার এভাবে এই সময় চলে যাওয়াটা আসলে তাদের জন্য মেনে নেওয়াটা অনেক বেশি কষ্টের। এই কারণে দেখছি অনেকে আসছেন, তারা তার জন্য দোয়া করছেন, তার জন্য কান্না করছেন। আমাদের আরেক সহকর্মী নাইমাল জিকু রয়েছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। জিকুর কাছে চলে যাব। জিকু, সেখানে আসলে কি চিত্র দেখছেন জানাবেন? সানি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছেন যে এভারকেয়ার এলাকা জুড়ে যেই শোকের মাতম, যেই শোকের ছায়া ছড়িয়ে পড়েছে, সেই একই রকম দৃশ্য কিন্তু বিএনপির চেয়ারপারসনের গুলশানের এই কার্যালয় এলাকা জুড়েও আমরা যতটুকু দেখেছি যে এখানে সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এসে ভিড় করতে থাকেন এবং এখানে কিন্তু তারা অনেকেই কাঁদতে দেখেছি আমরা, এবং প্রিয় নেত্রীর আজকে চলে যাওয়ারকে কেন্দ্র করে শোকের ছায়া কিন্তু সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। এবং এরই মধ্যে কিন্তু এই ঠিক বিএনপির এই চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারা আসছেন এবং এখানে যেই শোক বই রয়েছে সেখানে তাদের সত্যায়িত করার মধ্য দিয়ে নিজেদের শোক প্রকাশ করছেন। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে চায়না এম্বাসি, ভারতীয় এম্বাসি সহ বিভিন্ন কোরিয়ান, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশের অ্যাম্বাসিডররা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের শোক প্রকাশ করছেন। যেমনটি জানেন যে বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু সিদ্ধান্ত নেবার জন্য এখানে যেই স্ট্যান্ডিং কমিটির বৈঠক হয়েছে এবং বৈঠকের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তাদের পরবর্তী যেই কর্মসূচিগুলো আছে সেগুলো ঘোষণা করেছেন। যেমনটি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া বা বাংলাদেশের হাল ধরার যেই রাস্তাটা ছিল, পথটা ছিল, সেটা কিন্তু মোটেই মসৃণ ছিল না। একজন গৃহিণী থেকে একজন দেশনেত্রী হয়ে ওঠার তার যেই যাত্রা, সেই যাত্রাপথে কিন্তু বারংবারই বাধা এসেছে এবং তিনি বারংবারই কিন্তু এই বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে কিন্তু তাকে যেতে হয়েছে, বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি দলের দায়িত্বভার গ্রহণের পরই কিন্তু 1986 সালে স্বৈরশাসক এর বিরুদ্ধে যখন তিনি অবস্থান নেন এবং সাথে যখন আপোষ না করে কারাবরণ করেন, তখন থেকেই কিন্তু আপোষহীন নেত্রী হিসেবে ওনার নাম পড়ে এবং এরপরে কিন্তু তার যেই আপোষহীন নেত্রীর যেই ভূমিকা সেটি কিন্তু আমরা বরাবরই
লক্ষ্য করেছি তার প্রত্যেকটি কর্মক্ষেত্রে, এবং তিনি কিন্তু ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তো এখন পর্যন্ত আসলে বিভিন্ন রাষ্ট্রদূতেরা এখানে আসছেন এবং শোকপত্রে নিজেদের শোক প্রকাশ করছেন। তো বিভিন্ন সময় নেতাকর্মীরাও রয়েছেন, তারাও এক এক করে আসছেন এখানে বিএনপির কার্যালয়ে এবং নেতাদের সাথে দেখা সাক্ষাৎ করছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী সুপন রয়েছেন, তার সাথে যুক্ত হব সেখানকার পরিস্থিতি জানার জন্য। সুপন। ধন্যবাদ জিকো। আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার, সেই মাজারের সামনে, এবং মূলত আমরা যেমনটি এখানে দেখছি যে নেতাকর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে, সন্ধ্যা ঘনিয়েছে এবং নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বেড়েছে। মূলত বিকালের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি এখানে এসেছিলেন, তিনি জিয়ার যে মাজার সেই সমাধি তিনি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তিনি গিয়েছেন। আমরা যেমনটি দেখছি যে ইতিমধ্যেই যে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে এখানে, এবং সেই যে কবর খোঁড়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু ইতিমধ্যেই বলা চলে যে কার্যক্রম সেটি কিন্তু নেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই বিজিবি, সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, পুলিশ সহ সিএসএফ সদস্যরা এখানে রয়েছেন। অর্থাৎ ভেতরে যারা অবস্থান করছিল সকলকেই একদম যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের বাইরে কিন্তু যে সড়ক রয়েছে সড়কের মধ্যে অবস্থান করতে বলা হয়েছে। পুরোপুরিভাবে যে ভেতরের যে চিত্রটি, সেই চিত্রটি কিন্তু আসলে বলা চলে যে এখন পুরোপুরিভাবে নিরাপত্তা যারা বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এবং তারা, আমরা দেখেছি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন এসেছেন তখন নেতাকর্মীরা উৎসাহিত হয়ে তারা জিয়ার যে সমাধি রয়েছে সেই সমাধির ভেতরে তারা প্রবেশ করতে চেয়েছিল, এবং তখন মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আবারও বাইরে এনে দিয়েছেন। এবং এখন আসলে নেতাকর্মীরা মূলত বলা চলে যে সড়কটি রয়েছে জিয়া উদ্যানের সামনে, সেই সড়কে তারা অবস্থান নিয়েছে, এবং ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনী, বিজিবির যে অবস্থান সেই অবস্থানটি রয়েছে। কখন নাগাদ আসলে যে বেগম খালেদা জিয়াকে এখানে সমাহিত করা হবে, তার যে কবর খোঁড়ার যে বিষয়টি সেটি আসলে কখন করা হবে সেটি এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে সার্বিকভাবে আমরা যেমনটি দেখেছি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই একটি জায়গা নির্ধারণ করা হয়েছে, এবং সেই নির্ধারিত জায়গাতেই মূলত কবর খোঁড়ার জন্য যে সকল যন্ত্রপাতি দরকার, তার কারণ দেয়াল কেটে কিন্তু ভেতরে মাটি বের করতে হবে, তো সেই জায়গা থেকে যত যন্ত্রপাতি দরকার সেগুলো কিন্তু ভেতরে নেওয়া হয়েছে। সার্বিকভাবে মূলত যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি একটু জানাই যে বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগের এবং তার মৃত্যুর খবরে বলা চলে যে বিএনপি সহ দেশবাসীর মধ্যে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে, এবং তারা বিভিন্নভাবে তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা কিন্তু জানাচ্ছেন। এবং আমরা যেমনটি আসলে এখানে দেখছি যে সার্বিকভাবে ইতিমধ্যেই এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে অবস্থান সেই অবস্থানটি রয়েছে, এবং কখন নাগাদ আসলে কবর খোঁড়া হবে সেই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। তবে ভেতরে সকল ধরনের প্রস্তুতি আসলে সম্পূর্ণ আগে থেকেই করা হয়েছে। এই মুহূর্তে আমরা চলে যাব এভার কেয়ারে, সেখানে আমাদের সহকর্মী মাসুদ সুমন রয়েছে। সুমন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সুপন, আমি ঠিক এভার কেয়ারের সামনে, ঠিক যে প্রধান ফটকটি রয়েছে যেখান দিয়ে এভার কেয়ারে প্রবেশ করে, আমি ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি। আপনি যেমনটি বলছিলেন, আমাদের সহকর্মীরা যেমনটি বলছিলেন, এভার কেয়ারের সামনের চিত্রটিও একই। যতই বেলা গড়াচ্ছে, যতই রাত হচ্ছে, সন্ধ্যার পরে আপনি জানেন প্রচণ্ড শীত নেমে এসেছে, তারপরেও নেতাকর্মীদের ভিড় কিন্তু কমেনি। রাত পর্যন্ত, এখন পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। যদিও আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বা দলের পক্ষ থেকে এখানে ভিড় করতে মানা করা হলেও, এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক তাদেরকে না আসার জন্য উদ্বুদ্ধ করা হলেও সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। হ্যাঁ, কেননা এই যে তাদের যে প্রিয় নেত্রী, সেই নেত্রীকে এক মুহূর্ত দেখার জন্য বা এক পলক দেখার জন্য তারা গভীর আগ্রহে রয়েছেন। এবং যেমনটি আমাদের সহকর্মীরা বলছিলেন, এখানেও নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারাও অনেকেই ঠিক কান্নায় ভেঙে পড়ছেন, সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে দোয়া করছেন। এবং নিরাপত্তার বিষয়টি আমি আগে বলে নেই, নিরাপত্তার কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এভার কেয়ার এবং স্মার্ট সিটি বসুন্ধরা ঘিরে। কিছুক্ষণ আপনারা জানেন সকালে এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এসেছিলেন, এবং আমরা যতটুকু জানি সন্ধ্যার পরেও তিনি আসবেন এটি ঘিরে, এবং বেগম খালেদা জিয়ারকে ঘিরে
পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ র্যাব এবং সাদা পোশাকেও গোয়েন্দা সংস্থা কাজ করছে নিরাপত্তার জায়গা থেকে, এবং ঠিক নিরাপদ দূরত্বে রাখা হচ্ছে এবং এই নেতাকর্মীদের একটি বারবার বুঝিয়ে ঠিক একটি যে ব্যারিকেড দেওয়া হয়েছে তার থেকে একটু নির্দিষ্ট দূরে রাখা হয়েছে। এবং আমরা অনেক নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারাও যেমনটি বলছেন যে এই প্রজন্মের জন্য রাজনৈতিক আলোর দিশারি ছিলেন বেগম খালেদা জিয়া। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।